গণভোটটা কেন এভাবে একটা বিল আকারে করা হলো? সরকার বা কমিশন নিজেই কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছে কিভাবে করা যায়। এখন যে বিবদমান রাজনৈতিক দলগুলো আছে, গণভোট নির্বাচনের আগে হবে না নির্বাচনের সাথে হবে, তাদেরকে বলা হয়েছে একটা কনসেনসাসে পৌঁছতে এবং সেই সিদ্ধান্ত সরকারকে জানাতে। 7 দিনের ভিতরে জানাতে না পারলে সরকার তার নিজের মতো করে সিদ্ধান্ত নিবে। এটা তো অটোক্রেসির ভাষা হয়ে গেল, সেটা তো আর গণতন্ত্রের ভাষা হলো না। কিন্তু সরকার যেভাবে চাচ্ছে যে চাপিয়ে দেয়া, এর মধ্যেই করতে হবে, সেটা খুবই কঠোর এবং রিজিড পদ্ধতি। সেদিক থেকে রাজনৈতিক সমাধান আসবে বলে আমার মনে হয় না। প্রিয় দর্শক, টিবিএসের নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। অস্ট্রেলিয়া থেকে আজ আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক, সাংবিধানিক রাজনীতিক বিশ্লেষক রিদওয়ানুল হক। রিদওয়ানুল হক, আপনাকে আমাদের আলোচনায় স্বাগতম। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণের জন্য। আমরা একটু গণভোট প্রসঙ্গে আসি। আপনি জানেন, ঢাকায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা পরিষদ থেকে ব্রিফিংয়ে বলা হয়েছে এখন যে বিবদমান রাজনৈতিক দলগুলো আছে, গণভোট নির্বাচনের আগে হবে না নির্বাচনের সাথে হবে, তাদেরকে বলা হয়েছে একটা কনসেনসাসে পৌঁছতে এবং সেই সিদ্ধান্ত সরকারকে জানাতে। 7 দিনের ভিতরে জানাতে না পারলে সরকার তার নিজের মতো করে সিদ্ধান্ত নিবে। এটা তো অটোক্রেসির ভাষা হয়ে গেল, সেটা তো আর গণতন্ত্রের ভাষা হলো না। তা আমি সরকার থেকে বলে দিলাম যে আপনাদেরকে 7 দিনের মধ্যে আমাদেরকে জানাতে হবে যে গণভোটটা কিভাবে হবে, নির্বাচন আগে না পরে, অথবা কি প্রশ্নে হবে। সেটা তো এভাবে হবে না। বরং 7 দিনে একটা সময়সীমা দিয়ে সরকারের উচিত ছিল যে আমরা আপনাদের সাথে 7 দিনই আলাপ আলোচনা করব, অথবা রেফারির ভূমিকায় থাকবো, আপনারা আলাপ আলোচনা করুন আমাদেরকে, এরপর আমরা আপনাদেরকে হেল্প করব। কিন্তু এভাবে ডিকটেটিভ আকারে যদি বলে যে 7 দিনের মধ্যে আমাদেরকে জানাবেন অথবা সরকারি সিদ্ধান্ত দিবে, সেটা তো আসলে গণতন্ত্রের ভাষা না। আমি আগেই বলেছি, আহ, এখন খুব ডিফিকাল্ট টাইম, এবং এই সরকারের স্পিরিটটা হচ্ছে গণতান্ত্রিক সরকার। কারণ আমরা গণতন্ত্রহীনতার বিরুদ্ধে বিপ্লব করেছি। যদি ওই সরকার যদি গণতান্ত্রিকভাবে চলতো, ক্ষমতা হস্তান্তর যদি নিয়ম অনুযায়ী হতো প্রতি 5 বছর পর পর বা নির্বাচনের পর, নির্বাচনকে যদি কলুষিত না করা হতো, এই বিপ্লবটা হতো না। মানুষকে যদি গুম খুন না করা হতো, বিপ্লবটা হতো না। তার মূল বক্তব্য হচ্ছে আমরা গণতন্ত্রের জন্য এই বিপ্লবটা করেছি, সংগ্রামটা করেছি। কিন্তু সরকার যেভাবে চাচ্ছে যে চাপিয়ে দেয়া, এর মধ্যেই করতে হবে, সেটা খুবই কঠোর এবং রিজিড পদ্ধতি। সেদিক থেকে রাজনৈতিক সমাধান আসবে বলে আমার মনে হয় না। গণভোট আমরা যদি তর্কের খাতিরে ধরেই নেই যে যে সেটা নির্বাচনের সাথেই হবে, নির্বাচনের দিনই হবে, একই সাথে হবে, তাহলেও গণভোটে যে সংস্কার প্রস্তাবগুলো দেয়া হবে, সংবিধানের 48টা সংশোধনীর প্রস্তাব দেয়া হচ্ছে, তাহলে জনগণ, এটাকে বলা হচ্ছে বিল আকারে প্রচার করা হবে। এই যে আপনি যেটা বলছিলেন ক্ষমতার মালিক জনগণ, সেই জনগণের উপর কিন্তু বিশাল একটা দায়িত্ব দেয়া হচ্ছে। তারা কি করবে এখন? এই 48 দফা পড়ে তাদের পক্ষে সম্ভব? সেটা সম্ভব নয়। আহ গণভোটটা কেন এভাবে একটা বিল আকারে করা হলো, এবং আমি দেখলাম পত্রিকায় যে দুটো বিকল্প আছে, সেটা তো হতে পারে না। মানে সরকার বা কমিশন নিজেই কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছে কিভাবে করা যায়। তাদের সামনে কংক্রিট বা ভালো কোনো পরামর্শ, আইনি সাংবিধানিক পরামর্শ, সিদ্ধান্ত নাই, বা ওনারা কারোর সাথে পরামর্শ করছেন না। আমাদের দেশে যে 3টা গণভোট হয়েছে আপনি জানেন। প্রথম দুটো গণভোট, প্রথম 1977। যে জিয়াউর রহমানের সরকার, দ্বিতীয় গণভোট হোসেন মোহাম্মদ এরশাদের সরকার। তাদের নিজেদের যে ক্ষমতা গ্রহণ, যেহেতু অসাংবিধানিকভাবে গ্রহণ করেছে, সেটাকে বৈধতা দেওয়ার জন্য হা না ভোট তৈরি করেছিল। এর বাইরে তৃতীয় এবং সর্বশেষ যে গণভোটটা হয়, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন, আজকের পরিস্থিতির সাথে মিল আছে। ওখানে 1991 সালে আমরা সংবিধানের দ্বাদশ সংশোধনীটা আনি। সেই দ্বাদশ সংশোধনীর আগে বিএনপি এবং আওয়ামী লীগ এবং অন্যান্য সকল দল বসে, সকল দল বলছি কিন্তু আমি, বসে একটা এগ্রিমেন্টে পৌঁছায়। এগ্রিমেন্টের দুটো বিষয় ছিল। প্রথম বিষয়টা হচ্ছে, আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে 1990 পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট, সেই সরকার ব্যবস্থা থেকে আমরা সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে যাব, যেটা নিয়ে আমাদের বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। এটা প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টা ছিল সংবিধানের সংশোধনী,
খুবই গুরুত্বপূর্ণ। সংবিধান সংশোধন করতে হলে সংবিধানের প্রস্তাবনা এবং মৌলিক যে চরিত্রগুলো, মৌলিক যে বৈশিষ্ট্যগুলো, নীতিমালাগুলো, সেগুলো সংশোধন করতে হলে পার্লামেন্টের 2/3 সদস্যের ভোট প্লাস জনগণ কর্তৃক সমর্থিত হতে হবে গণভোটের মাধ্যমে। এবং গণভোটে প্রশ্নটাও কিন্তু বলে দেয়া হচ্ছে। গণভোটে কি প্রশ্ন উত্থাপন করা হবে? প্রশ্নটা হচ্ছে, যেই বিলটা, সংশোধনী বিলটা সংসদ পাশ করেছে, সেই বিলটাতে রাষ্ট্রপতির সম্মতি দেওয়া উচিত কি না। যদি গণভোটে রাষ্ট্রপতির সম্মতি দেওয়া উচিত বলা হয়, তাহলে সেটা বিলে পরিণত হবে, আইনে পরিণত হবে এবং সংবিধান সংশোধন হবে। আর যদি গণভোটে না হয়ে যায়, তাহলে সংশোধন হচ্ছে না। এই যে বিলটা তৈরি করে, বিলটা কিন্তু আমি জনগণকে দিচ্ছি না, আমি দিচ্ছি একটা প্রশ্ন, আপনি এই বিলের সমর্থন করেন কিনা। তাও বিলের মধ্যে কিন্তু আপনার খুবই সংক্ষেপিত আকারে দুটো তিনটি বিষয়: সংশোধনীয় গণতন্ত্র এবং সংবিধান সংশোধনীর ক্ষেত্রে গণভোটের ব্যবস্থা, কিছু কিছু বিধানের ক্ষেত্রে। এই ধরনের সুনিশ্চিত করে এখানে কিন্তু বলা হচ্ছে না। এখানে আপনাকে লম্বা একটা লিস্ট দেয়া হচ্ছে এবং বিলটা দেয়া হচ্ছে। এখন তো আমার তো পার্লামেন্ট নেই এখন, বিলটা আমি কেন দিচ্ছি তাহলে? বিল মানে এই যে আইনের বিল, হ্যাঁ, যেটা সরকার তৈরি করবে, সবকিছু মিলিয়ে একটা জটিল অবস্থার সৃষ্টি হয়েছে। এবং সেই প্রস্তাবের ভিতরে 48টা প্রস্তাবের ভিতরে আপনি দেখেছেন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে ভবিষ্যতে, সেটার যে ফর্মুলা দেয়া আছে সেখানে 22টা অপশান আছে, 2 পৃষ্ঠার বেশি। আমি দেখেছি আরো অনেক কিছু বিষয় আছে। সাবেক বিচারপতিরা জব করতে পারবে না, বা বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে হবে, সবকিছু আছে। যদি সংস্কার প্রশ্নে আসে, আমরা যদি একমত হই, আমার তো একটা সেন্টেন্সের মধ্যে বলা হবে যে দুটো নির্বাচিত সরকারের মধ্যবর্তী সময়ে, অর্থাৎ পার্লামেন্ট ভেঙে যাওয়ার পরে আরেকটি সরকারের নির্বাচন করার জন্য 3 মাস বা 6 মাসের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং সেই মর্মে সংবিধান সংশোধন হবে। শেষ বক্তব্য। আপনি যে সেটা গণভোটের কিভাবে হবে সেটা তো আমার দায়িত্ব না, সেটা তো পার্লামেন্ট বসে ঠিক করবে, পলিটিক্যাল পার্টিসরা বসে ঠিক করবে। আপনি যে 2টা গণভোটের রেফারেন্স এই এনেছেন, ধরনের আরো অনেক প্রস্তাব আছে, হ্যাঁ জি। 1977 সালের গণভোট এবং 1985 সালের গণভোট, যে গণভোটে বিপুল পরিমাণে ভোটাররা হ্যাঁ বলে বলে আপনার রেজাল্ট প্রকাশিত হয়, নির্বাচনের বৈধতা বা নির্বাচনের আপনার স্বচ্ছতা নিয়ে প্রচুর প্রশ্ন আছে। তো ওই 2টা গণভোটে বিপুল বিজয়ের পরও কি তারা তাদের ওই রেজিম বৈধতা পেয়েছিল? বৈধতা পেয়ে থাকলে পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনীর কি দরকার পড়তো আর? সেই গণভোটের মাধ্যমে বৈধতা পাওয়া যায়নি, সেটা একটা শ্যাম বৈধতা। কিন্তু যেটাকে আমরা বলি যে ইমিডিয়েট অ্যাডভান্টেজ, তাৎক্ষণিক একটা অ্যাডভান্টেজ, এবং সেটা রাজনীতির খেলা। ওনারা জানতেন যে ওনারা সংবিধান লঙ্ঘন করে এবং জনগণের সমর্থন ছাড়াই ক্ষমতায় এসছে। এবং আমাদের দেশে কিন্তু সেনা শাসনের ইতিহাস অনেক আছে। হ্যাঁ, আমরা পাকিস্তান আমলে ছিলাম, বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল। সেই সময়ে আমরা নিজেরাও দেখেছি সেনা শাসন, এবং আমরা এটাও দেখেছি যখনই কোনো দেশে সেনা শাসন আসে, জনগণ উল্লসিত হয়, মিষ্টি বিতরণ করে খুশি হয়। সেটাকে সেনা শাসকরা মনে করে যে এটা একটা লেজিটিমেসি দেওয়ার একটা সোর্স, উৎস। কিন্তু ব্যাপারটা সেটা না। মানুষ তো আগের অপশাসনে অতিষ্ঠ হয়েছে, সেই কারণে যে কোনো পরিবর্তনকে স্বাগত জানাচ্ছে। তার মানে এই নয় যে মানুষ অনির্বাচিত সরকার, অগণতন্ত্র, স্বৈরাচারকে স্বাগত জানাচ্ছে। তো সবার কাছেই একটা আশা যে না, ঠিক আছে, আমরা এখন ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাব। এবং যারা সেনা শাসকরা আসেন, তারাও কিন্তু প্রথম যে ভাষণটা দেন, তাতে বলে যত দ্রুত সম্ভব আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, সেটাই। তারপরে কিছুদিন পর আপনি দেখবেন গণভোটটা কখন হচ্ছে, যখন ক্ষমতা গ্রহণ করলেন সেনা শাসক, তার পরের দিন হচ্ছে না, কিছুদিন পরে, কয়েক যখন বছর পরে। ওনার মনের মধ্যে আসলো যে ক্ষমতাটা দীর্ঘায়িত করতে হবে, দেন আই নিড সামথিং, তখনই গণভোটের আয়োজনটা করা হচ্ছে। শুধু গণভোট নয়, আরো অনেক ধরনের কিছু ক্রিয়েট করা হয়, সৃষ্টি করা হয়। যেমন জেনারেল এরশাদ যে রাষ্ট্রধর্ম ইসলামটা আনলেন, সেটা কিন্তু উনি ইসলামকে ভালোবাসেন, বা আমাদের বাংলাদেশের মেজরিটি সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, সেই কারণেই রাষ্ট্র ধর্ম ইসলামটা উনি আনলেন। ব্যাপারটা কিন্তু সেটা নয়। উনি ক্ষমতায় টিকে থাকবেন
এটাকে একটা হাতিয়ার বা ঢাল হিসেবে ব্যবহার করেছে, যেটা হচ্ছে অ্যাবিউসিভ ওয়েতে। মানে এটা একটা অপব্যবহার বা একটা শ্যাম বা একটা, কি বলবো, শ্যাম মানে ভেজাল একটা বিষয় আর কি। একটা প্রসঙ্গ বারবার আসছে, জুলাই সনদের দায় মুক্তি প্রসঙ্গ। যেমন প্রথমে বলা হলো, যেটা হলো এটার প্রাধান্য থাকবে সংবিধানের উপরে এবং কোনো আদালতে এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। এটা নিয়ে যখন প্রচুর বিতর্ক শুরু হলো, লিগ্যাল এক্সপার্টরা বললেন যে এটা কোনোভাবেই হতে পারে না, আদালতে যাওয়া কেউ কখনো বন্ধ করতে পারে না, তখন সেখান থেকে সরে আসলো এবং ফাইনালি বলা হলো যে এই সনদে যারা সাইন করছেন, স্বাক্ষরকারী দলগুলো এটা নিয়ে প্রশ্ন তুলবে না আদালতে। এই যে বারবার দায় মুক্তি প্রসঙ্গ কেন আসছে? মুক্তির প্রসঙ্গ আসছে কারণ ওনাদের মধ্যে ওই সেনা শাসনের মতো একটা সন্দেহ তৈরি হচ্ছে যে আমরা যা করছি সেটা আমরা ঠিকভাবে করছি না। যদি ওনাদের মধ্যে কনফিডেন্স কাজ করত, কমিশন বা অন্যান্য রাজনৈতিক দলেরা যারা জড়িত আছেন, তারা কিন্তু এই দায়মুক্তির বিষয়টা নিয়ে আসতেন না। আপনি দেখবেন যে প্রথম এবং দ্বিতীয় সেনা শাসনের পর জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদের সরকারের সময় ওনারা ফিফথ অ্যামেন্ডমেন্ট এবং সেভেন্থ অ্যামেন্ডমেন্ট তৈরি করে। ফিফথ অ্যামেন্ডমেন্ট এবং সেভেন্থ অ্যামেন্ডমেন্ট কিন্তু এক একটা প্যারাগ্রাফ, শুধু 4 থেকে 5টা লাইনের একটা প্যারাগ্রাফ ফিফথ অ্যামেন্ডমেন্ট। কি বলা হচ্ছে? আমার সরকার প্রথম দিন থেকে গতকাল পর্যন্ত যে কাজগুলো করেছে সবগুলো আইন এবং সংবিধান অনুযায়ী করা হয়েছে বলে গণ্য হবে, এবং কোনো অন্যায়ের জন্য, কোনো কিছুর জন্য কেউ দায়ী থাকবে না, সামথিং লাইক দিস, ওরকম। তো সে ধরনের দায়মুক্তি কেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে বা দিতে হবে, আমি কোনো প্রয়োজন দেখছি না। বিপ্লবটা তো স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। এরপরে আপনি আইন এবং সংবিধান মেনে কাজ করুন, আমাদেরকে একটা ভালো নির্বাচন দিন, সবার সাথে সমভাবেই আচরণ করুন, ব্যবহার করুন। কোনো রাজনৈতিক দলকে আপনি প্রশ্রয় দিবেন না অতিরিক্ত, বা ডিসক্রিমিনেট করবেন না, তাহলে তো হয়ে গেল, আপনার দায়মুক্তির প্রয়োজন নেই। আপনি দেখবেন আমাদের এই যে কালচারটা দায়মুক্তি, সেটা কিন্তু আমরা পরের 2007-08 সরকারকে দেইনি। এটা কথা উঠেছিল যে 2007-08 সরকার 3 মাসের পরিবর্তে 2 বছর ক্ষমতায় ছিল, দায়মুক্তি লাগবে কিনা আপনি খেয়াল করে দেখবেন, দায়মুক্তি দেয়া হয়নি। একটা কারণ আছে, কারণটা হচ্ছে সরকারটা যখন আসে, চেঞ্জ হয়, প্রথম তত্ত্বাবধায়ক সরকার 2006-এর শেষের দিকে যেটা গঠিত হয় সেটা চেঞ্জ হয়, এরপর আরেকবার চেঞ্জ হয়। কিন্তু মূলত সংবিধানে যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, সেই প্রভিশনের অধীনেই ওই সরকারটা হয়। সেই কারণে 3 মাসের জায়গায় একটু দীর্ঘ সময় নিলেও দায়মুক্তির প্রয়োজন ছিল না। পরবর্তী নির্বাচনের কারণে অটোমেটিক্যালি সেটা কাভার হয়ে গেছে, কন্টিনিউইটি বা চলমান। রিদওয়ানুল হক, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।